নমস্কার বন্ধুরা, আমি রবি আর আপনারা শুনছেন রচক রবির গল্প। আজ রচক রবিতে আপনাদের জন্য আমার লেখা এক ভিন্ন স্বাদের গল্প অন্তর্দাহ। অন্তর্দাহ গল্পটি শোনার পর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আর বেশি দেরি না করে অন্তর্দাহ গল্পটি শুনে ফেলি সকলে। প্রেমা বলল, কি গো, তুমি চলে যাচ্ছ কেন? হাতটা ধরো। আরে নৌকা দুলছে যে। আরে উফ, সিঁড়িতে উঠতে ভয় করছে আমার। নৌকার মাঝি বলে, আসুন দিদিভাই, আমার হাতটা ধরুন, হাতটা ধরে নামুন। এই বলে তিনি প্রেমাকে নৌকো থেকে নামিয়ে দিল। প্রেমা নৌকো থেকে নেমে শিবনাথকে বলে, কি গো, ওপার থেকে বেরিয়ে এসে বাড়ি ফেরার তাড়াতে আমাকে কি ভুলে গেলে? শিবনাথ প্রেমার সে কথার সঠিক উত্তর না দিয়ে বলল, চলো। প্রেমা বলে, কি হয়েছে বলো তো তোমার? শিবনাথ বলে, কই কিছু না তো, চলো চলো। কিন্তু কিছু নার মধ্যেও যে অনেক কিছু লুকিয়ে আছে সেটা শিবনাথ ভালো করেই জানে। সে সবসময় মনের মধ্যে সেটাই বারবার ভাবতে থাকে। না, ভুল সে দেখেনি। হাত দশকের মধ্যে এতটা ভুল হতেই পারে না। বাড়ি ফিরে সে রাতে বারবার বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। চোখ বুজিয়ে সেই পরিস্থিতিটাকে আবার ভালো করে যাচাই করছে সে। যতবারই সে সেটা নানাভাবে বুঝতে চেষ্টা করে, ঠিক ঘুরে ফিরে সে সেটা যেটা দেখেছে সেটাই উত্তর আসে। এখানে কোনো ভুল নেই, কিন্তু কি করে হয়? শিবনাথের বুকটা কেমন শুকনো হয়ে যায়, কিন্তু মুখ ফুটে সে কিছুই বলে না প্রেমাকে। কাউকে অবাঞ্ছিত কিছু বলার আগে সেটা ভালো করে যাচাই করা দরকার। কিন্তু শিবনাথ এখানে ভালো করে যাচাই করেছে, তবুও সে বলতে পারছে না। তার মনের পর্দায় সে দৃশ্যটা বারবার ফুটে উঠছে, আর যতবার সে দৃশ্যটা তার মনে উদয় হচ্ছে ততবার বিশ্বাসের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছে সে। হঠাৎ প্রেমা ফোন করলো তাকে। ফোনটা ধরে শিবনাথ বলে, বলো। প্রেমা আজ ঘুরতে যাওয়ার নানা ভালো লাগা খারাপ লাগা ইত্যাদি কথা বলছে। শিবনাথ সবই শুনছে, কিন্তু প্রেমার কোনো কথা তার কানে ঢুকছে না। তার মন ওপারেই পড়ে রয়েছে। কিন্তু কিছুদিন পর সময়ের স্রোতে শিবনাথের মন থেকে সে ঘটনাটা ধীরে ধীরে আবছা হয়ে যেতে লাগলো। প্রেমার ভালোবাসার কাছে শিবনাথ বারবার পরাজিত হয়। সে প্রেমার ওপর যতই ক্ষোভের পর্বত সৃষ্টি করুক না কেন, প্রেমা ঠিকই সে ক্ষোভের পর্বত প্রেমের পরশে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সে সব কিছু ভুলে গেলেও এই ঘটনাটা একদম ভুলে যেতে পারল না। তবে ঘটনাটা নিয়ে শিবনাথ আর অত মাথা ঘামায় না। কিন্তু প্রেম তো সবসময় একই স্থানে একই রকমভাবে অবস্থান করতে পারে না। মাঝে মাঝে প্রেমের সম্পর্কেও টানপোড় চলে। তবে এখানে প্রেমার কোনো দোষ নেই। সে প্রতিবারের মতো এবারও সব কিছু চুপচাপ মেনে নিচ্ছিল। কিন্তু মেনে নেওয়ারও বোধহয় একটা ঊর্ধ্বসীমা থাকে। আজ শিবনাথ সে সমস্ত সীমা লঙ্ঘন করল। তাই প্রেমা শিবনাথকে তার প্রশ্নের উত্তর একটু কড়াভাবেই দিল। আর শিবনাথ এমনিতেই রাগান্বিত হয়েছিল। সে প্রেমার এমন জবাবে আরো দ্বিগুণ রেগে গেল, যেন জ্বলন্ত আগুনে কেউ ধুনা ছিটালো।
দুজনের মধ্যে টুকটাক এটা ওটা কথা হতে হতে হঠাৎ প্রেমার চরিত্রের কথা উঠল। কিন্তু প্রেমা তবুও কিছু বলল না শিবনাথকে। সে ঝগড়াঝাটি না করার কথাই বলছিল শিবনাথকে। শিবনাথ প্রেমার কোনো কথাই শুনল না। সে তার সিদ্ধান্তে অটল রইল। শেষে তর্ক বিতর্ক এতই চরম পর্যায়ে পৌঁছালো যে প্রেমা সে ঝগড়ার সমাধান করতে গিয়ে শিবনাথকে বলে বসল, এই তুমি যে এত বড় বড় কথা বলছো, বলি তোমার চরিত্র ঠিক আছে তো? চরিত্র করে এত নাচানাচি করছো? কাউকে কিছু বলার আগে না ভালো করে ভেবেচিন্তে কথা বলবে। হ্যাঁ, মুখে যা আসছে তাই বলে দিচ্ছ দেখছি। নিজের বুকে হাত দিয়ে বলো দিন দেখি যে আমার সঙ্গে প্রেম করার আগে তোমার অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল না। বলতে পারবে? পারবে না, কারণ আমি জানি আমার সঙ্গে প্রেম করার আগে তোমার অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তাই অন্যের চরিত্র বিচার করার আগে না নিজের দিকটা একটু ভালো করে ভেবে দেখবে, তারপরে অন্যকে দোষ দিও। শিবনাথ বলে, বাহ 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 বাহ, খুব সুন্দর কথা বললে প্রেমা। সত্যি গো, আমি একবারও ভাবিনি যে আমার চরিত্রে এত দাগ ছিল। তবে তুমি এই যে বললে না যে তোমার সঙ্গে প্রেম করার আগে আমার অনেক জনার সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক ঠিক, একদম ঠিক কথা। তবে প্রেমা, তোমাকে একটা কথা বলি, যেন আবার জ্ঞান ভেবে বসো না। এ পৃথিবীতে সকল ছেলে মেয়ে যৌবনে প্রবেশ করার পর প্রায় সকলেই অল্প স্বল্প প্রেমে পড়ে, এবং সে প্রথম প্রেম তার সবচেয়ে গভীর প্রেম হয়। কিন্তু কি জানো তো, অধিকাংশই প্রেমিক প্রেমিকারই প্রথম প্রেম সার্থক হয় না। এই তুমি আর আমি দেখো না, দুজনে প্রথম প্রেমে ব্যর্থ। আমার আগে তুমি অন্য কাউকে প্রচণ্ড ভালোবাসতে, কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেল। অবশ্য আমার ক্ষেত্রেও তাই। তবে এটাকে যদি তুমি চারিত্রিক দোষ বলো, তাহলে তো তোমার প্রত্যেকটা দেবতারই চরিত্রে দোষ রয়েছে। যাই হোক, ওসব ছেড়ে দাও। তবে তোমার এই চরিত্রে দোষ দেখানো কথাটা না আমার মনে গভীরভাবে আঘাত করলো, খুব 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 গভীরে। মানে কেউ ভুল করলে তাকে সঠিক কথা বলা চলবে না আমার, তাই তো? কারণ আমার চরিত্রে যে দাগ রয়েছে, আবার আমি তাকে কি করে ভালো কথা বা জ্ঞান দিই? প্রেমা বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা ভাববে সেটাই। তোমাকে আমি যে এক বলি আর এক তুমি বোঝো। তুমি বললেই ভালো, আর আমি তার উত্তর দিলে খারাপ। ভালো, তোমার যা খুশি তুমি তাই করো। শিবনাথ বলে, প্রেমা, আচ্ছা ওসব বাদ দাও, বাদ দাও, বাদ দাও, ছাড়ো, যা হয়েছে বাদ দাও। আচ্ছা প্রেমা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো তো? প্রেমা বলল, না, একদম না। শিবনাথ বলে, আরে রেগে যাচ্ছ কেন? প্রেমা বলে, আমার রাগ করার কোনো দরকার নেই। শিবনাথ বলে, আরে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার সঠিক উত্তর দাও না। তুমি আমাকে ভালোবাসো তো? প্রেমা বলে, তুমি যেটা ভাববে সেটা, কি আর বলবো, কত আর বোঝাবো? তুমি ঝগড়া করবে ভেবে নিয়েছো মানেই আমি যা বলবো সেটা নিয়েই ঝগড়া হবে। শিবনাথ বলে, আরে যেটা জিজ্ঞাসা করছি সেটা সঠিক উত্তর দাও না, বেশি ডালপালা বাইছো কেন? তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ কি না? প্রেমা এবার বেশি কথা না বলে শুধু বলল, শিবনাথ বলে, তাহলে প্রেমা তুমি শুধু আমার প্রতি আকৃষ্ট, তাই তো? প্রেমা একটু চুপ থেকে তারপর বলল, শিবনাথ বলে, তাহলে তুমি আমার প্রতি আসক্ত কতটা? প্রেমা বলে, তোমার এত ঘুরপ্যাচ কথার উত্তর আমার জানা নেই। তোমার ঝগড়া করার ইচ্ছে হচ্ছে তো করো, কিছু বলবো না, করো। শিবনাথ বলে, প্রেমা, ঝগড়া নয়, তবে আজ চরিত্র এটা সেটার কথা উঠল না, তাই একটা ঘটনা আমার খুব মনে পড়ে যাচ্ছে আজ। কিন্তু আমি ভাবছি বলবো, কিন্তু
বলতে গেলেও যে আমাকে ভাবতে হবে যে আমার চরিত্রে দাগ রয়েছে, আর তোমাকে সন্দেহ করি কি করে? তবে যদি ধরেই নিই আমার চরিত্রে সত্যি দাগ রয়েছে, আরে না 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 না, ধরবো কেন? তুমি তো নিজের মুখেই বললে যে আমার চরিত্রে নাকি দাগ রয়েছে। হ্যাঁ, আমার চরিত্রে দাগ রয়েছে, কিন্তু তবুও একটা কথা খুব অটুটভাবেই বলতে পারি যে প্রথমে যাদের ভালোবেসে পাইনি, তোমাকে কিন্তু তাদের মতো ভালোবেসে হারাতে চাইনি। প্রেমা হঠাৎ বলে উঠল, আমাকে সন্দেহ করো মানে? শিবনাথ বলে, কেন, তোমাকে সন্দেহ করতে পারি না বুঝি? প্রেমা বলে, না পারো না, কারণ আমি কোনো সন্দেহবাচক কাজ করিনি। আমি এতদিন যা করেছি তোমাকে সব বলেছি, আর এখন যা করি সব কিছুই তোমাকে জানাই। শিবনাথ বলে, সত্যি বলছো তো? তুমি এখন যা করো সব আমাকে জানাও? প্রেমা বলে, হ্যাঁ জানাই। শিবনাথ বলে, তাহলে আমার তো গালপাট্টা দাড়ি নেই, কিন্তু তোমার তো চাপ দাড়ি পছন্দ, সেটা তো একবারও বলনি আমাকে। শুধু কথায় কথায় বলো তোমার যা আছে আমি তাতেই খুশি। আচ্ছা প্রেমা, সত্যিই কি তুমি আমার যা আছে তাতেই খুশি? প্রেমা অবাক হয়ে যায় কথাটা শুনে। সে বলে, এখানে আবার চাঁপদারির কথা এলো কেন? শিবনাথ বলে, শুধু চাঁপদারি নয়, চশমাও আছে। তুমি নিজেই বলো না যে যে আমার নাকি চোপসা মুখ, তাই চশমা পরলে ঠিক মানাবে না। তাই কি তুমি ভরাট মুখের চাঁপদাড়িওয়ালা চশমা পরা সেই সুন্দর ছেলেটার দিকে আসক্ত হয়ে তাকিয়েছিলে ও পারে? খুব সুন্দর দেখতে না ছেলেটাকে? হ্যাঁ, আমি দেখেছি গো। হ্যাঁ, সত্যিই খুব সুন্দর, শারীরিক গঠনও বেশ মনে ধরার মতো, আমার মতো কঙ্কালসার নয়। প্রেমা শিবনাথের মুখে এমন কথা শুনে বলে উঠল, মানে কি বলছো তুমি? শিবনাথ কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ প্রেমার ফোন বেজে উঠল। ফোন ধরতেই প্রেমার মা বলল, প্রেমা, মা তুই ঝপ করে বাড়ি আয়, তোর বাবার ভীষণ শরীর খারাপ, এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। প্রেমা শিবনাথকে বলল, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, বাবার শরীর খুব খারাপ। সন্ধ্যাবেলায় আমি ফোন করছি, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। শিবনাথ বলে, কি আর উত্তর দেবে? হ্যাঁ, তোমার প্রায় সব উত্তর আমার জানা। যাও 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 যাও, বাড়ি যাও। প্রেমা চলে যাওয়ার পর শিবনাথ আরও রাগে ফুঁসতে লাগলো। সন্ধ্যায় খালি একবার ফোনটা করুক না, প্রেমের কাঁথায় যদি না আগুন দিয়ে দিতে পারি তবে আমার নামও শিবনাথ নয়। সেদিনের ছাইচাপা আগুনটা আজ প্রেমা উস্কে দিয়েছে, ছ্যাঁকা তো খেতেই হবে ওকে। শিবনাথ আজ সেদিনের ঘটনাটা দফাড়াপা করেই ছাড়বে। এতই কিসের ভালো লাগে? হ্যাঁ, সন্ধ্যায় খালি ফোনটা করুক না একবার, সামনে একরকম আর তার অগোচরে অন্যরকম। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু না, সব পরিষ্কার করে নেওয়াটাই দরকার। কথাগুলো ভাবতে ভাবতে শিবনাথ একাই আসছিল। প্রেমার ওপর তার এতই রাগ তীব্র হয়ে উঠল যে সে তার চারপাশের চলমান আবহকে গ্রাহ্যই করল। একটা লরির সামনে থেকে সে উঠে এলো। আরে, চারিদিকে এত লোকের ভিড় কেন? পেছনে ফিরে শিবনাথ দেখেই অবাক। তার মতোই দেখতে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই শিবনাথ বুঝল যে তার মতো নয়, সেই পড়ে রয়েছে সেখানে। তার মানে শিবনাথ চমকে উঠল। সে সবাইকে দেখতে পাচ্ছে, সকলের মধ্য দিয়ে হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ শিবনাথের পকেটে ফোন বেজে উঠল। একটা লোক ফোনটা ধরে বের করলো।
শিবনাথ পাশ থেকে দেখল প্রেমা ফোন করেছে। তারপর লোকটা তাকে কি সব বলছে। শিবনাথের হঠাৎ কি একটা মনে হলো, তাহলে কি সে ভূত হয়ে গেছে? তাহলে তো সে সব জায়গায় যেতে পারবে। তাই সে দেরি না করে প্রেমাকে নিয়ে তার সবচেয়ে সন্দেহের জায়গাটাই সে গেল। এই সেই খেয়াঘাট। সেদিন এখানেই সেই দৃশ্যটা দেখে শিবনাথের খারাপ লেগেছিল। শিবনাথ পূর্বের ঘটনাটা ফিরে একবার মনে করল। সেদিন শিবনাথ আর প্রেমা এপারে ঘুরতে এসেছিল। সারাদিন বেশ ভালোই ঘুরল ওরা দুজনে। প্রেমা রক্তাভ লিপস্টিক ঠোঁট নেড়ে টিয়া পাখির মতো নানা কথাবার্তা বলছিল। শিবনাথ প্রেমার সেই ঠোঁট নাড়ার স্পন্দনে নিজেকে হারিয়ে ফেলছিল। সত্যি এমন জীবনসঙ্গী যেন সকলে পায়, কারণ প্রেমা শিবনাথকে কখনোই চোখের আড়াল করতে চায় না। সে শুধু শিবনাথকেই চায় বিনা শর্তে। ভালোবাসা বোধ হয় এমনই হওয়া দরকার, যেখানে কোনো শর্ত থাকবে না, যেখানে বিপরীত দিকের মানুষটাকে তার রূপ, যৌবন, গাড়ি, বাড়ি, টাকা, পয়সা ইত্যাদি দিয়ে বিচার করা হবে না। শুধু দুজনের মধ্যে একটাই শেষ কথা থাকবে, সেটা হলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। শিবনাথ ও প্রেমার কাছ থেকে ঠিক এই রকমই সমর্থন পায়। প্রেমা শুধু তাকেই মনে প্রাণে ভালোবাসে। আর যখন সে প্রেমার সঙ্গে থাকে, প্রেমার কাছ থেকে এমন আগলে রাখা ভালোবাসা পায়, তখন সে প্রেমাকে আরও গভীরভাবে ভালোবাসতে চায়। তার কাছে তখন প্রেমাই সর্বস্ব হয়ে ওঠে। প্রেমা শুধু তার। শিবনাথের এই রকম ভাবনাগুলো যখন এলো সেদিন ঘোরাঘুরির পর, ঠিক তখনই তার এক বুক ধরপর কাণ্ড ঘটল। সারাদিন ঘোরাঘুরির শেষে যখন ওরা বাড়ি ফিরছিল, তখন প্রায় সন্ধে হব। কিন্তু খেয়াঘাটে এসে দেখে একটা নৌকো সবেমাত্র ঘাট ছেড়ে চলে গেল। তাই ওরা দুজনে কিছুক্ষণ নদীর এপারে বসে রইল। আশেপাশে আরও লোকজন অবশ্য রয়েছে, পরবর্তী খেয়ার অপেক্ষায়। নদীর ওপারে সারিবদ্ধ হয়ে আলো জ্বলে উঠল। প্রেমা বলে, ওই দেখো ওপারটা কি সুন্দর লাগছে, তাই না? শিবনাথ বলে, আমরা ওপারেই থাকি এবং এখনই ওপারেই যাব। আবার ওপারে যাওয়ার পর দেখবে এপারটা খুব সুন্দর। আসলে আমরা যেখানে থাকি সেটাই সবচেয়ে বেশি সুন্দর। একটা ভাব সম্প্রসারণ আছে জানো তো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। কি বুঝলে? হঠাৎ সকলে টিকিট কাউন্টারের দিকে হুড়মুড়িয়ে যেতে লাগলো। শিবনাথ বলে, চলো প্রেমা, টিকিটটা কেটে নি। প্রেমা বলে, চলো চলো। এই বলে দুজনে টিকিট কাউন্টারের কাছে গেল। কিন্তু টিকিট কাউন্টারের লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। শিবনাথ বলল, আচ্ছা তুমি ওখানে দাঁড়াও, তাহলে আমি টিকিটটা কেটে নিই। এই বলে শিবনাথ টিকিট কাটার সারিতে গিয়ে দাঁড়ালো। শিবনাথ পূর্ব দিকে মুখ করে টিকিট কাউন্টারের সারিতে দাঁড়িয়ে রয়েছে। প্রেমা শিবনাথের থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে সে শিবনাথের দিকেই চেয়েছিল এবং দুজনার মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছিল। কিন্তু হঠাৎ প্রেমা শিবনাথের দিক থেকে মুখ ঘুরিয়ে পশ্চিম দিকে চাইল। শিবনাথ প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর সে দেখল যে প্রেমা একটা ছেলের দিকে তাকিয়ে রয়েছে এবং ছেলেটিও প্রেমাকে দেখছে।
শিবনাথ প্রেমার দিকে চোখ রাখল। প্রেমা মাঝে মাঝে একবার করে শিবনাথের মুখের দিকে চেয়ে একটু মৃদু হেসে আবার সেই ছেলেটার দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। শিবনাথ লক্ষ্য করল প্রেমা এখন শিবনাথকে দেখে হাসছে বটে, কিন্তু সেটা যেন তার একরকম নকল হাসি, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য শিবনাথের দিকে তাকিয়ে অমন হাসি হাসছে সে। শিবনাথ আর প্রেমার মাঝখানে ব্যবধানে অনেক লোক এদিক ওদিক যাচ্ছে, কিন্তু শিবনাথ প্রেমার থেকে এক পলকও দৃষ্টি সরালো না। সে ভুল দেখছে না, এত কাছ থেকে মানুষ ভুল দেখতে পারে না। ছেলেটির চোখে চশমা, গালপাট্টা দাড়ি, সুগঠিত চেহারা। প্রেমা আর ছেলেটির মধ্যে যেন চোখের কিছু একটা ইশারা হলো, আর তারপর ছেলেটিও মাঝে মাঝে শিবনাথের দিকে চাইছে। শিবনাথের চোখে তার একবার চোখ পড়ল এবং তখনই ছেলেটি চোখ ঘুরিয়ে নিল। শিবনাথ তাই আর সেদিকে দেখল না, সে প্রেমার দিকেই চেয়ে রইল। প্রেমা ছেলেটিকে যেন মন ভরে দেখছে। শিবনাথের বুকের ভেতর হৃৎপিণ্ডটা কম্পন শুরু করে দিল। প্রেমা শিবনাথকে বুঝতেই দেবে না এমনভাবে দেখতে লাগলো তাকে। শিবনাথ সব কিছু দেখেও একটু না দেখার ভান করল। শিবনাথ একটু আড়াল হয়ে একটা লোকের মাথার পেছন থেকে তাকে দেখতে লাগলো। ছেলেটি প্রেমাকে ইচ্ছে মতো দেখছে, আর প্রেমা তার সামনে নির্লজ্জের মতো নিজেকে উজাড় করে দাঁড়িয়ে রয়েছে। ছি ছি! শিবনাথের চোখ ছলছল করে উঠল। শিবনাথের পেছনে যারা ছিল তাদেরও টিকিট কাটা হয়ে গেল। শিবনাথ প্রায় সকলে শেষে টিকিট কাটল। টিকিট কাটার পর টাকা গুনতে যাবে, ঠিক এমন সময় সে দেখল ছেলেটি প্রেমার পাশ দিয়ে নৌকার কাছে গেল, আর প্রেমা তখনই নিজের চুল থেকে ক্লিপটা খুলে আবার চুলটা ভালো করে বেঁধে নিল। শিবনাথ একটা জিনিস লক্ষ্য করল, প্রেমার হাতের ক্লিপের সঙ্গে কি একটা আছে মনে হচ্ছে, কিন্তু প্রেমার কাছে যেতে সেটা সে দেখতে পেল না। কাছে যেতে প্রেমা বলল, কি গো, টিকিট কাটা হয়ে গেল, চলো। শিবনাথ ভালো করে হ্যাঁটুকু উচ্চারণ করতে পারল না, শুধু একটু মাথা নাড়ল। নৌকাতে বসার পরও প্রেমা কিছুটা দূরে বসা সেই ছেলেটির দিকে তাকিয়ে রইল। শিবনাথের চোখে যখন তার চোখ পড়ছে তখন শুধু সেই ছেলে ভোলানো মৃদু নকল হাসি হাসে। শিবনাথের সমস্ত শরীরটা যেন কেমন কাঁপতে লাগলো, কিন্তু প্রেমাকে সে কিছুই বুঝতে দিল না। এতই কিসের ভালো লাগা, সেদিকে চেয়েই রয়েছে প্রেমা। শিবনাথ লক্ষ্য করল ছেলেটিও প্রেমাকে দেখছে। দুজন দুজনার প্রতি যেন ভীষণ আসক্ত হয়ে পড়েছে। শিবনাথের মনে হলো এ আসক্তের মাঝে সে যেন এক ভীষণ বাধা। তাই সে বাধা অতিক্রমণ করার জন্য প্রেমা মিছিমিছি এক প্রকার নকল হাসি হাসছে শিবনাথের চোখে চোখ পড়লেই। সেদিন শিবনাথ পারলে জিজ্ঞাসা করতে পারত প্রেমাকে, কিন্তু সে সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাই কিছুদিন তার মনের মধ্যে খালি সেটা ভেসে উঠছিল, কিন্তু আজ সে সেটা বলবে বলে কিন্তু আর বলা হলো কই। তার আগেই তো সে অশরীরী হয়ে গেল। শিবনাথের মনের মধ্যে এখনো সেই দৃশ্যগুলো কাঠ পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। তার যেন মরেও শান্তি নেই। প্রেমার সঙ্গে কত না ঝগড়াঝাটি হয়েছে তার, কিন্তু সেসব কিছু তাকে এতটাও ব্যথা দেয়নি যতটা ব্যথা সে সেদিন পেয়েছিল ওই রকম দৃশ্য দেখে। যাকে সে নিজের ভাবে, সে যদি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় তবে সে কষ্টের সীমা হয় না, অসীম মনোকষ্টে ভুগতে হয়। শিবনাথের মনটা ভীষণ খারাপ লাগছে। কি কষ্ট না হচ্ছে তার, কিন্তু
কাউকে কিছু বলতে পারছে না সে। তার সন্দেহের সঠিক উত্তরও পায়নি এখনো সে। তাই সে ভাবল, যাই, একবার প্রেমার কাছেই যাই। এই বলে সে প্রেমার কাছে এলো। প্রেমা বিছানায় শুয়ে রয়েছে। তার প্রচণ্ড জ্বর। তার মা বলছে, কোথাকার কোন ছেলে তা কে জানে, সে মারা গেছে তো কি হয়েছে শুনি, ভালোবাসানো মারাচ্ছে। হ্যাঁ, ওই রকম কত ছেলে আসবে আর যাবে। বাবার শরীর খারাপ, সেদিকে হুঁশ নেই, প্রেমিকের জন্য দরদ একেবারে উতলে উঠছে। বলি, প্রেম ভালোবাসা নিয়ে এখন আর কেউ অমন কাঁদ না রে তোর মতো। বলি, যে গেছে যাক, তার জন্য অত কেঁদে রোগে পড়ার কিছু নেই। ওষুধটা খেয়ে নে, না হলে তুইও তার মতো মর্গে যা। হ্যাঁ, যত সব। এই বলে প্রেমার মা চলে গেল। শিবনাথ প্রেমার মায়ের অমন কথাগুলো শুনে খুব কষ্ট পেল। সত্যি, মানুষ মারা গেলে তার আর কোনো কদর থাকে না। নিজের মানুষগুলিও ছুঁইতে ভয় পায়। যারা বেঁচে থাকতে কত ভালোবাসত, তারাই আবার মরার পরে তাকে ভূত ভাবে। সত্যি, দুনিয়াটাই অদ্ভুত। শিবনাথ প্রেমার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। প্রেমা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ওষুধটাও খায়নি। শিবনাথ প্রেমার মায়ের কথাগুলো আবার ভাবতে লাগলো। কি বলল, যে গেছে যাক, তার জন্য কেঁদে কোনো লাভ নেই। শিবনাথ প্রেমাদের ছাদে গিয়ে দাঁড়ালো। আকাশে পূর্ণিমার গোল চাঁদ উঠেছে। শিবনাথ ভাবল, আমি প্রেমার ওপরে যেসব নিয়ে রাগ করছিলাম, যেসব নিয়ে সন্দেহ করছিলাম, সেগুলো যদি একটুও সত্যি হতো, তাহলে প্রেমা কি ওই রকম আমার মৃত্যুতে আহত হতো? প্রেমার মাই তো তাকে বলল যে ওই রকম কত ছেলে আছে। সত্যি বলতে ওই রকম নয়, বরং আরো ভালো ছেলে আছে। তাহলে ভালো আছে জেনেও প্রেমা এত কাঁদছে কেন? সে কারো কথা শুনছে না। তার মানে প্রেমা সত্যি তাকে খুব ভালোবাসে। হাই রে, যদি আগে সন্দেহ না করে তাকে সোজাসুজি জিজ্ঞাসা করতাম, তাহলে হয়তো আমরা একসঙ্গেই থাকতে পারতাম, আর আমার মৃত্যুও হতো না। সারা জীবনটা একসঙ্গেই থাকতে পারতাম আমরা দুজনে। অতিরিক্ত ভালোবাসতে গিয়ে সন্দেহকে যে সঙ্গী করে ফেলেছিলাম আমি, তাই আজ সাথীহারা হয়ে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ কে যেন শিবনাথকে ডাকলো। শিবনাথ পেছন ঘুরে দেখে অবাক, প্রেমা দাঁড়িয়ে আছে। শিবনাথ বলে, প্রেমা, তুমি আমাকে দেখতে পাচ্ছ? প্রেমা বলে, দেখতে পেলাম বলেই তো তোমাকে ডাকলাম। শিবনাথের আনন্দ যেন আর ধরে না। পরক্ষণেই সে ভাবল, আরে, সে তো মারা গেছে, সাধারণ মানুষ তো তাকে দেখতে পাবে না। তাহলে? শিবনাথ কেমন আঁতকে উঠল। প্রেমা শিবনাথকে দেখে মৃদু হাসল। শিবনাথ হঠাৎই নিচের ঘরে গেল। প্রেমা যেখানে শুয়েছিল, প্রেমা এখনো সেখানেই শুয়ে আছে, তবে সে আর উঠবে না। শিবনাথ আবার হুস করে ছাদে চলে এলো। প্রেমা একটু মৃদু হেসে উঠল এবং তারপর বলল, কি গো, কি হলো? শিবনাথ বলল, প্রেমা, তুমিও মারা গেলে? আমি তোমাকে সেদিন অনেক সন্দেহ করেছিলাম, তুমি ওই রকম ছেলেটার দিকে তাকিয়েছিলে বলে। শুধু যে সন্দেহ তা নয়, আমার খুব কষ্ট হচ্ছিল জানো। তুমি ওই রকমভাবে পরপুরুষকে দেখছিলে বলে আমার বুকের ভেতরটা কেমন ধকধক ধকধক করছিল। প্রেমা বলে, কোন দিন গো? শিবনাথ বলে, আরে, যার জন্য আমাদের এই অবস্থা, সেদিন খেয়াঘাটে। প্রেমা বলে, তুমি কি সব উল্টোপাল্টা বলছো? আমি তো ওই পশ্চিমের দেয়ালে রবীন্দ্রনাথের খেয়া কবিতাটা লেখা ছিল, সেটাই পড়ছিলাম। শিবনাথ বলল, তাহলে নৌকাতে
প্রেমা বলে, নৌকাতে আবার কি? আমরা তো নৌকার পেছনের দিকে বসেছিলাম। সামনে ওপারের কুলের ওপর সারিবদ্ধ হয়ে কি সুন্দর আলো জ্বলছিল, আমি সেদিকে দেখছিলাম। খুব ভালো লাগছিল গো আমার, জলে ঝিকমিক করছিল আলো। শিবনাথ বলে, প্রেমা প্রেমা থাক থাক থাক, আর বলো না, আর বলো না। আমি তোমাকে তোমাকে নিয়ে কত কিছু ভাবেছি, কত সন্দেহ করেছি। যাই হোক, আমরা আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। তুমি একটু কাছে সরে এসো না আমার, একটু কাছে। এখনই আমাদের জমের দোসর এসে নিয়ে চলে যাবে সেই জমালয়ে। আমাদের পৃথিবীর পাট যে শেষ হয়ে গেছে। পৃথিবীতে সর্বসুখ বিরাজমান, কিন্তু আমরা তো তা পেলাম না। এখন আমাদের শরীর নেই, খিদে নেই, ঘুম নেই, ক্লান্তি নেই। তাই এই পৃথিবীতে কোনো সুখ নেই আমাদের, শুধু থাকবে অতৃপ্তে অন্তর্দাহ। তাই পৃথিবীতে ভালোবেসে একসাথে আমরণ পর্যন্ত বেঁচে থাকাটাই প্রকৃত সুখী জীবন। কিন্তু আমরা তো সে জীবন থেকে বঞ্চিত হলাম। কেনই বা আমি অত চিন্তিত হয়ে রাস্তা হাঁটছিলাম? ছি, যদি একটু সতর্ক হতাম তবে আমরা দুজনেই বেঁচে থাকতাম প্রেমা। হঠাৎ কোথা থেকে কয়েকজন লোক এলো, তারপর কয়েকজন মেয়ে এলো। ছেলেগুলো শিবনাথকে এবং মেয়েগুলো প্রেমাকে ধরে মেঘের আড়ালে দুজনকে দুদিকে নিয়ে চলে গেল। শুনছিলেন আজকের গল্প অন্তর্দাহ। আর অন্তর্দাহ গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। পরের সপ্তাহে আবারও এক নতুন গল্প নিয়ে হাজির হবে রচক রবি। আজকের মতো এখানেই বিদায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।